It's not a big program, not a healthy participation, but it is a great breakthrough, I think, because আমরা শিক্ষকরা আমাদের শিক্ষকদের সংগঠনগুলো সাধারণত দুই ধরনের কাজ করে। শিক্ষকদের দাবি দাওয়া ইত্যাদি নিয়ে কাজ করে শিক্ষক সমিতি যেটা করে, আর এছাড়া শিক্ষকদের মধ্যে দেখা যায় যে রাজনৈতিক সংগঠন। তো এর পাশাপাশি শিক্ষকদের যে মূল কাজ বুদ্ধিবৃত্তির চর্চা, সেই কাজের মধ্যে শিক্ষকরা শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এটা খুব ভালো একটা দিক। এজন্য আমি প্রফেসর সাদাত হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি আশা করব যে প্রতি মাসে কমসে কম একটা করে সেমিনার যদি করা হয় তাহলে একটা নতুন একটা ধারা তৈরি হবে আর কি। আর এই বিষয়ে বলার জন্য আই এম নট ভেরি মাচ কোয়ালিফাইড, কিন্তু I can initiate a lively debate and healthy discussion on the topic. আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা একটা রিটেন পেপার আসলে নিয়ে আসার বিষয়টা আমার একটু গ্যাপ হয়ে গেছে। আমি এটা পরবর্তীতে হয়তো সাবমিট করে দেব। আর মেইন পয়েন্টগুলো আমি তুলে ধরছি, সেটার উপর আলোচনা চলতে পারে। তো সাংস্কৃতিক আধিপত্যবাদ স্বরূপ ও প্রকৃতি প্রেক্ষিত বাংলাদেশ, এই বিষয়টা আমরা অনেক বিষয় জানি। বিশ্ববিদ্যালয় হচ্ছে এক্সেলেন্স চর্চা করার বিষয়। আমরা যার যার ফিল্ডে এক্সেলেন্স করে থাকি। তো আমার যে প্রতিষ্ঠান, যে এটার পরিচালক আমি, সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র, একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী রাজনীতি যারা করতেন, ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাস করতেন এবং কনস্ট্রাকটিভ ক্লাসিক্যাল সোশ্যাল ভ্যালুজকে যারা আপহোল্ড করতেন, সেই সব শিক্ষকদের একটা কমন একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা এটা শুরু করেছিলাম 2001 সালে। তো সেখানে বটনি ডিপার্টমেন্টের প্রফেসর মুস্তাফা কামাল পাশা স্যার একদিন এই প্রশ্নটা করেছিলেন আমাদের একটা প্রোগ্রামে, যে তখনকার সময়ে যে ফ্লেভার, আমরা সায়েন্স এবং রিলিজিয়ান রিলেশন এইসব বিষয়ের উপরে আমরা অনেক আলোচনা করতাম। একবার এই যে শমশার আলী স্যারকে এনে আমরা লাইব্রেরি অডিটোরিয়ামে করেছিলাম, দিনব্যাপী প্রোগ্রাম করেছিলাম। সেখানে জামাল নজরুল ইসলাম স্যার দুইটা টক দিয়েছিলেন, দুইটা সেশনে। তো তখন উনি বললেন যে আমরা এখানে সায়েন্স নিয়ে এতটা কথা বলি, রিলিজিয়ান নিয়ে এতটা কথা বলি, সায়েন্স রিলিজিয়ান রিলেশন বা ইত্যাদি নিয়ে কথা বলি, তাহলে আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে যে সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন করতে, সমাজ ও সংস্কৃতি, ইভেন আমি মূল উদ্যোক্তা হিসেবে আমার যে মূল ডিসিপ্লিন ফিলসফি সেটাও নাই। তো পাশা স্যারের সেই 102 নম্বর রুম, পুরানো আর্টস বিল্ডিংয়ে, আমি স্যারকে বলেছিলাম যে স্যার, আসলে অনেকগুলো বিষয় তো এখানে আমরা পড়তে পারি, করতে পারি, কিন্তু কোনো একটা জায়গাতে দিন শেষে আমরা একসাথে হই। হ্যাঁ, সেইটা হচ্ছে সমাজ, এবং সমাজের অনেক অনুষঙ্গ থাকে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গ সেটা হচ্ছে সংস্কৃতি। সেজন্য এটা মাঝখান থেকে একটা জিনিসকে ধরার মতো, যাতে করে পুরো জিনিসটা আমরা কভার আপ করতে পারি। সো আমরা যখন সংস্কৃতি নিয়ে কথা বলি তখন মূলত আমরা সমাজ নিয়ে কথা বলি। আমরা যখন সমাজ নিয়ে কথা বলি তখন বিজ্ঞান, দর্শন, ধর্ম, অর্থনীতি যা কিছু আছে সব কিছু এটার মধ্যে, সমাজের মধ্যে কিন্তু চলে আসে। আপনারা এটা জানেন যে সমাজ হচ্ছে দ্য ভেরি ফাউন্ডেশন, এবং এটা সুপার স্ট্রাকচার হচ্ছে রাষ্ট্র বা রাজনীতি। কোনো জায়গায় রাষ্ট্র নাও থাকতে পারে, কিন্তু সমাজ কিন্তু অবশ্যই থাকবে। মানুষ যেখানে থাকে সেখানে সমাজ থাকবে। তাহলে সমাজটা কিসের ভিত্তিতে গঠিত হয়? এটা হলো ফার্স্ট পয়েন্ট। সমাজের গঠনের মধ্যে অনেক কিছু থাকে। সমাজ গঠনের মধ্যে মূল যে বিষয়টা কাজ করে, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যেটা ওয়ার্ল্ড ভিউ বলি, একটা বিশ্ব দৃষ্টি সেটার মধ্যে কাজ করে। আমি একটা দৃষ্টিভঙ্গি লালন করি অ্যাবাউট দ্য বেসিক কোয়েশ্চেনস, যেগুলোকে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন বলি। হু এম আই? হোয়াই দিস ওয়ার্ল্ড? হোয়াই দ্য ওয়ার্ল্ড is this way, not the other way? What is my relation with the world? Is there anything after life? Actually, what life itself it um, এভাবে করে আমরা প্রশ্নগুলো করতে পারি। এগুলোর উত্তরে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কিন্তু ওয়ার্ল্ড ভিউ কাজ করে। আপনারা যারা ফিলোসফি পড়েন না, আপনারা হয়তো মনে করেন যে ফিলোসফির দরকারটা কি। আমার এক শ্রদ্ধেয় ছোট ভাই আমাকে বলেছিলেন যে স্যার, দুনিয়ার বহু বড় বড় বিশ্ববিদ্যালয়ে দেখছি নাম করা, সেখানে তো ফিলোসফি ডিপার্টমেন্টেই নাই। হ্যাঁ, তো এই ধরনের কিছু মানে ইনোসেন্ট মিস্টেক আমাদের মধ্যে কাজ করে। যে খুব সংক্ষেপে, আই এম নট হিয়ার টু টিচ ইউ ফিলসফি, বাট ফিলসফি ইজ ডুইং সামথিং উইথ আর্গুমেন্ট। আপনি যেটাই করেন না, কোনো বেসিক কোনো বিষয়ে করেন, আপনি যদি বলেন যে ফিলসফির দরকার নাই, ইউ হ্যাভ টু ডু ইট ইন এ ভেরি ফিলসফিক্যাল ওয়ে। সো আপনি যখন
কাউকে জিজ্ঞেস করবেন যে ডু ইউ হ্যাভ এ ওয়ার্ল্ড ভিউ, হ্যাভ ইউ এভার থট, সে বলে আমি কখনো চিন্তা করি নাই। এরপর আপনি যখন তাকে প্রশ্ন করবেন যে এই বিষয়ে আপনি কি মনে করেন, এইটা এইটা এইটা, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি সে কিন্তু একটা স্পেসিফিক ওয়ার্ল্ড ভিউকে হোল্ড করে এবং এটাকে ফলো করে, সে কিন্তু সেটা জানে না। ওকে, তাহলে আমরা যখন সাংস্কৃতিক আধিপত্যবাদের কথা, আধিপত্যবাদ কথাটা হচ্ছে যে একটা নেগেটিভ কোনোটেশন এবং ইনফ্লুয়েন্স হচ্ছে একটা পজিটিভ কোনোটেশনের বিষয়। প্রত্যেকে প্রত্যেক কিছুর মধ্যে কিন্তু একটা ইনফ্লুয়েন্স মানে তৈরি করে, ইট ইজ এ মাস্ট, হ্যাঁ। কিন্তু সেটাকে আমরা এক্সপেক্ট করছি কিনা এবং আমাদের এথিক্যাল স্ট্রাকচারের মধ্যে, আমাদের আইডিওলজিক্যাল সেট আপের মধ্যে সেটা আমরা কিভাবে চিন্তা করছি, সেটা হচ্ছে বিষয়। যেটাকে আমরা নেগেটিভলি চিন্তা করি সেটাকে আমরা একটা মানে আধিপত্য, একটা আগ্রাসন, এক ধরনের নেতিবাচক আমরা শব্দ দিয়ে সেটাকে বলি। তাহলে সংস্কৃতির একটা পজিটিভ আসপেক্ট আছে। সেই পজিটিভ আসপেক্টটা কি? সংস্কৃতির পজিটিভ আসপেক্টটা হচ্ছে আসলে সংস্কৃতি জিনিসটা কি? এটা নিয়ে অনেক কথাবার্তা হতে পারে। মূল কথাটা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে কালচার ইজ হোয়াট দ্য পিপল ডু, দ্য ওয়ে দে ডু, যেভাবে তারা জিনিসটা করে। ওকে, এই যে আমি পোশাক পরেছি এটার মধ্যে একটা সংস্কৃতি আছে, আমরা যা কিছু করি এটার মধ্যে একটা সংস্কৃতি আছে। এমনকি আমাদের এখানে একটা কথা আছে, সোসিওলজি অফ নলেজ। এই যে ধরেন আপনারা যারা বিজ্ঞানের লোকজন আছেন, আপনারা মনে করেন যে বিজ্ঞান এটার সাথে দর্শনের কোনো সম্পর্ক নেই, বিজ্ঞান জিনিসটা একটা কনস্ট্রাক্ট, সোসাইটি ইজ এ কনস্ট্রাক্ট। এলজিবিটি কিউ ইস্যুতে আমি এখানে একটা বুদ্ধিজীবী চত্বরে একটা আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম এখানে বলা হচ্ছে জেন্ডার একটা কনস্ট্রাক্ট, এটা একটা মানে মানে এটা একটা চাতুর্যপূর্ণ কথা, কারণ এভরিথিং ইজ কনস্ট্রাক্ট, এভরিথিং ইজ, ইভেন সায়েন্স ইটসেলফ ইজ কনস্ট্রাক্ট। ইন এ ভেরি অবজেক্টিভ ওয়ার্ল্ডে যদি আমরা দেখি, সেখানে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না। শুধুমাত্র আমরা যদি বলি যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো এক্সিস্ট করে, কোয়ান্টাম মেকানিক্স এসে সেটাও উল্টায় দেবে। ওকে, তাহলে আমাদের সকল জ্ঞান হচ্ছে যে কনস্ট্রাক্টেড, কিন্তু সেই কনস্ট্রাকশনের কোনো অবজেক্টিভ বেসিস আছে কি না। তাহলে মানুষের সমাজটা কিভাবে গড়ে উঠছে সেটার উপর নির্ভর করবে যে আপনার ওপেনের যে এটার উপর নির্ভর করবে যে আপনি কোনটাকে, আমি কনস্ট্রাকটিভ সোশ্যাল ভ্যালুজ বলছি, কোনটাকে আমি মানে এটাকে বলছি যে এটা আধিপত্যবাদী, এটা চাপিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো সেটা যদি আমরা দেখি, ক্লাসিক্যালি মানুষ যে ভ্যালুগুলোকে লালন করে সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল ভ্যালু। তো কথার কথা, প্রাগৈতিহাসিক যুগ থেকেই কিছু অপরাধ, আমরা যদি বলি চুরি, এটা সবসময় মানুষের সমাজে ছিল। আমরা যদি বলি ধর্ষণ, এটা ছিল। আমরা যত খারাপ কাজের কথা বলতে পারি জেনারেলি খারাপ হিসেবে অ্যাকসেপ্টেড, এগুলো সমাজের মধ্যে সবসময় ছিল। কিন্তু কোনো সমাজ এমন ছিল না যেখানে চুরি, ডাকাতি, রাহাজানি এগুলাকে বৈধতা দেওয়া হয়েছে, সঠিক বলে বলা হয়েছে। কোনো সমাজে আজ পর্যন্ত বলা হয় নাই রেপ ইজ গুড, কিন্তু বলা যে গিভ হিম এ ব্যাড নেম অ্যান্ড দেন কিল হিম। তো অনেক ধরনের রেপ আছে, পলিটিক্যাল রেপ আছে, মিলিটারি রেপ আছে, এবং সামাজিকভাবে যেগুলো হয় আমরা সাধারণত বলি সেগুলো আছে, কিন্তু কেউ বলে না যে কাজটা ভালো। ওকে, তাহলে সমাজের মধ্যে যেগুলো মানে আমরা যেগুলো বলে ক্লাসিক্যাল সোশ্যাল ভ্যালুজ, এগুলো অল দ্য সেম, এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এগুলো। এমন কোনো সমাজ পাওয়া যাবে না যে সমাজের মধ্যে আমাদের যে ফাউন্ডেশনাল কালচারগুলো সেগুলোকে নিগেট করা হয়। তাহলে আমাদেরকে, আমরা এই যে আমি আজকে সকালবেলা একটা দেখতেছিলাম যে সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডশিপ, এত কিছু বাড়ছে, আল জাজিরা একটা ডকুমেন্টারি, কিন্তু আমাদের লোনলিনেস কিন্তু তার সাথে পাল্লা দিয়েই বাড়ছে। এটার কারণ হচ্ছে যে আমরা নতুন টেকনোলজিক্যাল এই সময়ের মধ্যে আমরা নতুন করে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছি, ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করতেছি, কিন্তু আসলে সেটা কিন্তু ফেল করবে। তো আমার বয়স কত? আপনি বলবেন যে আমি আমি ওনাকে জিজ্ঞেস করবো না, সাজিয়াকে, ওনার বয়স কত, কারণ আপনি জন্মদিনে সেলিব্রেট করতে পারবেন, কিন্তু কত জন্মদিন এটা জিজ্ঞেস করতে পারবেন না। এটাও একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। রাইট নাও আই এম রানিং সুইট 60, আমার জন্ম হচ্ছে 66, কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্ম 66 না। আমার পূর্ব প্রজন্মের সবাই কিন্তু আমার মধ্যে বেঁচে আছে, ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি, সাইকোলজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। সুতরাং আমাকে সেইভাবেই কিন্তু জীবনযাপন করতে হবে। ওকে, তো এই কথাটা বলার মানে হলো যে আমাদের যে সোশ্যাল ভ্যালুসগুলো আছে এগুলো ইউনিভার্সালি অল দ্য সেম। এগুলোর ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন আমরা ইসলামিক শরিয়া যদি বলি, ইসলামিক শরিয়া বা ইসলাম আমাদেরকে নতুন কোনো ভ্যালুর কথা বলে না।
পুরনো ক্লাসিক্যাল ভ্যালুগুলো প্রিজার্ভেশনের কথাই বলে, যে সেগুলোকে আমরা যাতে প্রিজার্ভ করতে পারি এবং এগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি। সুতরাং সাংস্কৃতিক বাদ মানেই হচ্ছে যে আমার ক্লাসিক্যাল সোশ্যাল ভ্যালুসগুলোকে প্রমোট করা, আমাদের পরিবার ভিত্তিক সমাজ ব্যবস্থা, আমাদের যে রিলেশন, এগুলোকে আমরা মেনটেন করা, হোয়াট এভার আমরা যা বলি এগুলোকে ইয়ে করা, ছোট ছোট জিনিস, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো একটা জিনিসকে বোঝার জন্য আমাদের দুইটা অ্যাপ্রোচে যাইতে হয়, যে এই জিনিসটা কি, আমি এটা করব, এই জিনিসটা কি কি নয় সেগুলো থেকে আমি এটাকে প্রোটেক্ট করব, তাইলে আমাদের ওই জিনিসটাকে প্রোটেকশন লাগে। তাহলে এই যে সাংস্কৃতিক আধিপত্যবাদ গড়ে উঠে একটা ফেসিস্ট অবয়বের মধ্যে দিয়ে। ফেসিজম জিনিসটাকে আমরা আমরা কথায় কথায় বলি ফেসিজম ইত্যাদি বলি, এটা আপনারা গুগল করলে এআই করলে সহজে জানতে পারবেন, কিন্তু তারপরও আমাদেরকে শিখতে হবে। দ্য আদার ডে আই ওয়াজ ইন দ্য লাউঞ্জ, সেখানের মধ্যে প্রফেসর কাজী আশরাফুজ্জামান এবং ইব্রাহিম হোসেন ছিল। তখন ইব্রাহিম হোসেন একটা প্রশ্ন করলো যে গুগল করলে যেটা জানা যায়, এআই করলে যেটা জানা যায়, সেটা আমরা কেন পড়বো? তখন আমি বললাম যে সুতরাং এটা নিয়ে একটা আলোচনা দেন এবং সেখানে আমাকে একজন ডিসকাসেন অথবা পেপার প্রেজেন্টেশন রাখেন। আমার কাছে খুব জুৎসই জবাব আছে, আপনাদের আগ্রহের কারণে খুব সংক্ষেপে জুৎসই জবাবটা দিয়ে দিচ্ছি, যে আপনার এই যত এজ অফ ইনফরমেশন আপনাকে ইনফরমেশন দেবে। আমি জ্ঞান তত্ত্বের এক্সপার্ট। ইনফরমেশন ইটসেলফ ইজ নট নলেজ। ইনফরমেশন থেকে আমরা নলেজকে এক্সট্রাক্ট করি, কোন ইনফরমেশন কোথায় কিভাবে কাজে লাগবে, এই সেটআপটার মাধ্যমে নলেজটা কিন্তু গড়ে ওঠে। সুতরাং আপনি আদি অকৃত্রিম পদ্ধতিতে আপনাকে ক্লাসিক্যাল বিষয়গুলোকে বুঝতে হবে এবং সেগুলোকে মানতে হবে। আপনি মহাকাশচারীরা মহাকাশে গেলেও যেমন আমাদের মতো নিঃশ্বাস নেয়, আমাদের মতো বডি টেম্পারেচার সব কিছু সাগরের তলদেশ, সেগুলো তাকে করতে হয়। আমাদের যে হিউম্যান রিলেশন যে ব্যাপারগুলো, সেগুলো আমাদেরকে সেভাবেই করতে হবে। সকালবেলা শুনতেছিলাম যে আল জাজিরার সাথে ইয়াটাতে যে যে মানে এখন সবাইকে নানাভাবে আকর্ষণ করা হচ্ছে, ছোট ছোট এইটা ওইটা বিভিন্ন কিছু দিয়ে, সে বোর হতে পারতেছে না। কিন্তু বোরডেম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি পাশাপাশি বসে আছেন, মুখে কোনো কথা নাই, এটা আপনার যে রিলেশনটা গড়ে উঠবে, আপনার এরকম এই এত রিলেশনশিপের এত কিছুর মধ্যে দিয়ে কিন্তু সেটা হবে না। অর্থাৎ আমরা আমাদের মধ্যে বেঁচে আছে হাজার লক্ষ বছরের আমাদের পূর্ব প্রজন্মের সবাই। সেটা সেটা মানে ইসলামিক ন্যারেটিভটা সঠিক হোক, ডারউইনের ন্যারেটিভটা সঠিক হোক, যেটাই সঠিক হোক না কেন, আমি কিন্তু জাস্ট 1966 সাল থেকে শুরু করি নাই। আমার শুরুটা হয়েছে আমার পূর্ব প্রজন্ম থেকে, যেটা আমি বয়ে বেড়াচ্ছি। সেজন্যই আমি যা কিছু করি সেটার পেছনে একটা সাফিসিয়েন্ট কারণ থাকে। হ্যাঁ, তো নাথিং হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট এনি সাফিসিয়েন্ট রিজন। এবং একটা কিছু হওয়ার জন্য যে রিজনগুলো দরকার, সেগুলো হচ্ছে নেসেসারি রিজন, সেগুলো যখন প্রপারলি কম্বিনেশন সেটআপের মধ্যে আসে, তখন একটা সাফিসিয়েন্ট রিজন হয়। এমনি বলে কোনো জিনিস হয় না। সে যাই হোক, আমার এই ছোটো বোনটা আছে, ছোটো বোন বলবো অথবা মেয়ে, যেভাবেই বলি না কেন, ওরা ভালোবাসা চায়, কিন্তু এই ভালোবাসারও কিন্তু স্পেসিফিক কোথাও কিন্তু দেয়া নেওয়ার ব্যাপার আছে। সুগার কোটেড ওয়ার্ড দিয়ে আমরা বলি যে হ্যাঁ ভালো লাগছে, আসলে বিশেষ কোনো একটা ঘটনা সেখানের মধ্যে ঘটছে। এবার আমার সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি চাকসুর একটা প্রোগ্রামে একটা বক্তৃতা দিয়েছিলাম, সেখানে আমি কিছু কথাবার্তা বলেছিলাম, সেখান থেকে কিছু কথা বলে আমি এখানে শেষ করব। খুব সংক্ষেপে আমাদেরকে ফ্যাসিজম জিনিসটা বুঝতে হবে। ফ্যাসিজমের একটা প্রধান ইয়ে হলো যে আল্টারন্যাশনালিজম, মানে আমার আইডেন্টিটি। হ্যাঁ, এই যে আমি আমার রুমের মধ্যে দেখলাম যে 18 তারিখে ফিলোসফি ডিপার্টমেন্টের নবীনবরণ বিদায় প্রোগ্রাম, সেখানের মধ্যে তারা এই গান টান গাইতেছে, আমরাও ছোটোবেলায় যেগুলো শুনছি তারা করতেছে। কেন সে করতেছে? কারণ সে মনে করছে আমার একটা আইডেন্টিটি আছে, আমাকে এটা করতে হবে এবং আমি এটা করব। আমরা সব সময় একটা আইডেন্টিটির মধ্যে থাকি। আপনি যদি কেয়ারফুলি আপনার আইডেন্টিটি, ওই যে বললাম ওয়ার্ল্ড ভিউ বা প্যারাডাইম, সেটা ঠিক না করেন, আপনি কোনো একটার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু পড়ে যাবেন। সো আমার যে আইডেন্টিটির মধ্যে একটা হলো যে আমার মাটি, মানুষ, আমার এথনিসিটি, আমার পলিটিক্যাল ল্যান্ডস্কেপ আমি যেখানে ফিট করি, এগুলোর প্রতি আমার আকর্ষণ সেগুলো থাকবে। কিন্তু সেইটার যে একটা এক্সেসিভ যে ইউজ, যে মানে আমার এলাকার আমার লোক, আল্ট্রান্যাশনালিজম যেটা বলি, আপনারা নিশ্চয়ই বোঝেন। এবং এই ফ্যাসিজমের, পলিটিক্যাল ফ্যাসিজমের আমি কয়েকটা বৈশিষ্ট্যের একটা বলবো, এরপরে কালচার একটা বলছি, এটাকে আমি একটা ফোকাস করবো, যে মিডিয়া নিয়ন্ত্রণ করা হবে। হ্যাঁ, তো কোনো আদার কথা বলা যাবে না। মনে করেন এই মুহূর্তে প্রফেসর ইকবাল মনে করলো যে মোজাম্মেল স্যারকে এই কথাটা আমি থামাই দিব, কিন্তু উনি ভাবলেন যে না, ওনাকে থামাই দিলে তো এটা আনকারেক্ট হবে, এটা ঠিক মনে করা হবে না, আমি এটা করবো না। ওকে, অবশ্যই আমাদেরকে ডিসেন্সির কথা খেয়াল রাখতে হবে, কার্টেসির কথা খেয়াল রাখতে হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে তার মত প্রকাশের স্বাধীনতা। এবং একটা ফ্যাসিস্ট যুগের মধ্যে কিন্তু সেই জিনিসটা থাকবে না, সবাই একটা ইকো চেম্বারের মধ্যে থাকবে। এবং এই যে আমাদেরকে
ইভেন শেখ হাসিনার মতো ফেসিস্ট চলে গেছে, কিন্তু ফেসিজম কিন্তু যায় নাই। এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সিস্টেম, এটাও কিন্তু ফেসিস্টের মতো আমাকে নিয়ন্ত্রণ করতেছে। এটা এত কৌশলী ফেসিস্ট যে আমাকে আমার একটা ইকো চেম্বারের মধ্যে বসায় দিছে, আমি আমার মধ্যে চলতেছি। আমাকে ফটিক সিটি কলেজে আমার এক ক্লাসমেট আছে শিক্ষক, সে বলে যে আজাদী পত্রিকাতে এই ফেসবুক থেকে আমার এত হাজার হাজার লক্ষ লক্ষের মধ্যে আমার লেখা এখানে হয়তো কোট করে ছাপাইছে, আপনি যে লেখেন এগুলো তো কোনোদিন একটা সেখানে মধ্যে ছাপায় নাই। এখন আমি ওনাকে অ্যালগোরিদমটাই বুঝাতে পারলাম না যে এখানে যিনি চয়েস করেছেন ওনার অ্যালগোরিদমে যেগুলো আসছে উনি সেগুলাই শুধু করেছেন। সো আমরা যে কতভাবে নিয়ন্ত্রিত হচ্ছি সেই জিনিসটা, নিয়ন্ত্রিত হওয়াটা ভালো, কিন্তু সেই নিয়ন্ত্রণটা আমাদের কাম্য নিয়ন্ত্রণ হচ্ছে কিনা সেটাই বিষয়। আমাদের নিয়তি খুব খারাপ, আমরা মরবই, কিন্তু কাউকে যদি বলা হয় যে তুমি মরবা, কখন কীভাবে মরবা সেটা তুমি জানো না, অথবা কখন তুমি কীভাবে মরবা তুমি ঠিক করো। এই দ্বিতীয়টা হচ্ছে স্বাধীনতা। তো 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে একটা সুপ্রিম লিডারশিপ থাকবে এবং স্ট্রং একটা হায়ারার্কি থাকবে, সবসময় একটা জুজুর ভয় থাকবে এবং এই ষড়যন্ত্র তত্ত্ব, আরটা হলো যে মানে ব্লেম গেম, এটার বাংলা কী হবে, এটার মধ্যে তারা করবে। আর স্বভাবতই আমরা বুঝতে পারি যে এখানে আইনের শাসন কাজ করবে না এবং কোনো ইনসাফ থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে কোনো স্বৈরতন্ত্র, যে কোনো ফেসিজম, জার্মানি যে নাৎসিজম, এগুলো কিন্তু শুরু হয়েছে গণতন্ত্র দিয়ে। সুতরাং ফেসিজম যেটা বিদায় হয়েছে, আরেকটা উল্টা ফেসিজম কিন্তু এখানে তৈরি হচ্ছে ইসলামিস্টদের মধ্যে, ডানপন্থীদের মধ্যে। কোনো ইনকারেক্ট করা বলা যাবে না, যে কোনো কিছু। আমি একটা ভিডিও করেছি যেখানের মধ্যে আমাকে প্রশ্ন করছিল যে ইমাম দোসারি বা কাবা শরীফের ওনারও দাড়ি ছোট, আপনারও দাড়ি ছোট, অ্যাকচুয়ালি আপনি দাড়ি মানে কেন ছোট রাখছেন বা ছাড়ছেন। তা আমরা একদিন বসে 10-15-20টা ভিডিও করি এবং এডিট করা সাথে আপলোড করি। তেমনি করে এটার একটা ভিডিও আপলোড করছি, এইটা 500K বা এর চেয়ে বেশি অলরেডি ভিউ হয়েছে এবং ম্যাক্সিমাম আমাকে জাহান নামে পাঠাইয়ে তারা এগুলো কমেন্ট টমেন্ট ইত্যাদি লেখছে। সবচেয়ে বেশি বেশি ভিউড হচ্ছে যে ইয়াটা। এটা কিন্তু একটা ইসলামিস্টদের মধ্যে একটা চরম ইনটলারেন্স এবং একটা ফেসিস্ট মনোভাব কিন্তু গড়ে উঠছে। আমাদেরকে সবসময় সেটা নিয়ে সচেতন থাকতে হবে। এরপর আসেন কালচারাল ফেসিজম। কালচারাল ফেসিজম আপনারা যেটা বুঝতে পারছেন যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্বাধীন বুদ্ধিবৃত্তি চর্চা সেখানে মধ্যে হবে না। বুদ্ধিবৃত্তি শুনেন, স্টুপিডিটি তত্ত্ব নিয়ে যদি পড়েন আপনারা একদম মন খারাপ করবেন না। আমি আপনাদের হেয় প্রতিপন্ন করার জন্য বলছি না। আপনারা যে যত বড় পণ্ডিত হন না কেন, আজকে যারা একদম কোনো ডিগ্রি ছাড়া ভর্তি আছেন, একসময় তারাও আমাদের মতো এরকম বড় বড় ডিগ্রি হবেন। আল্লাহ বাঁচাইছে, আমার কোনো ডিগ্রি নাই। কিন্তু একজন মানুষ কোনো দিক থেকে অনেক ডেভেলপ হইতে পারে, আসলে সে একটা স্টুপিড। আপনি যদি ক্রিটিক্যাল থিঙ্কিং আপনি ডেভেলপ করতে চান, ক্রিটিক্যাল থিঙ্কিং লোকেরা যত বলে, তারা থিওরি অফ স্টুপিডিটি নিয়ে সেই পরিমাণ পড়াশোনা করে না, সেরকম জানেও না। তো এগুলোর যে বনহোফার এবং কার্লোস সিপালো, হ্যাঁ, আমার সেন্টারের ছেলেপেলেদেরকে আমি এগুলো মুখস্থ করাইছি যে এগুলোর অনেক তত্ত্ব আছে। স্টুপিডিটির একটা তত্ত্ব হলো যে সে হচ্ছে সবসময় কারেক্ট কথাটা বলবে, যেটা কারেক্ট হিসেবে লোকেরা মনে করে সেটা বলবে, যেটা বললে তার সুবিধা হবে সেটা বলবে। সে কখনো তার মানে স্পিকিং দ্য কনসিয়েন্স যেটা বলে বিবেকের কথা, সেটা কিন্তু সে বলবে না এবং সর্বত্র ওই বাজ ওয়ার্ডসগুলো, একই কথাগুলো সব জায়গায় লোকেরা বলবে। তো এখানে একটা উল্টা কথা হচ্ছে যে এই যে আমরা যতই চেষ্টা করি না কেন, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের থিওরি আমাদের ডিপার্টমেন্টে আছে, কোর্স আছে, ওটাও ছেলেপেলেরা মুখস্থ করে লেখে, বুঝছেন? তো সেই জন্য যতই আপনি চেষ্টা করেন না কেন, লোকদেরকে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং অভ্যস্ত করতে পারবেন না। লোকেরা কিন্তু ওই যে স্রোতে চলাটাই পছন্দ করে। সেজন্য আমি একটা পোস্টার ডিজাইন করেছি, লোকেরা যেহেতু মুখস্থ কথায় চলে, তাহলে আমাদের কাজ হচ্ছে যে সঠিক কথাটা লোকদেরকে মুখস্থ করে দেওয়া। আচ্ছা, যাই হোক, কালচারাল ফেসিজমের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা স্কুল টেক্সট এবং পাবলিকেশন এগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং মিডিয়াকে নিয়ন্ত্রণ করবে এবং একপাক্ষিক ইতিহাসের একটা ধারা তৈরি করবে। কোন একটা দ্বিমতের দিকে তারা যাবে না। আপনারা যারা এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আবার আমার মতো যারা ইন্টারমিডিয়েট সায়েন্স, তারা ইন বিটুইন মাঝামাঝি, এই জিনিসটা অনেকের কাছে ক্লিয়ার না। আপনাদের কাছে ক্লিয়ার কিনা আপনারা আলোচনার সময় বলবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ন্যাচারাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি এবং সোশ্যাল সায়েন্সের যে ব্যাপারগুলো। ন্যাচারাল সায়েন্সের মধ্যে ওয়ান কাউন্টার এক্সাম্পল উইল ফলসিফাই দ্য হোল থিং, ওকে। আর সোশ্যাল সায়েন্সের ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। সোশ্যাল সায়েন্সে আপনি এমন কোনো সোশ্যাল ট্রেন্ড পাবেন না যেটার মধ্যে সুসবগুলো একদিকে,
আপনি সবসময় এটা একটা বিপরীত ধারা থাকবে, একটা মেজর একটা মাইনর, অনেকগুলো মাইনর থাকতে পারে। মানে এই যে মাল্টিপ্লিসিটি বা প্লুরালিটি যেটা বলি, এটা হচ্ছে সোসাইটির একটা বৈশিষ্ট্য। একটা ফেসিস্ট ইয়ার মধ্যে কিন্তু একপাক্ষিক একটা ধারা, এটা হচ্ছে এটা, অন্য কোনো কথা বলা যাবে না। তো আমরা যারা শিক্ষকতার পেশায় আছি, আমরা যারা শিক্ষক, আমাদের উচিত যে টু স্পিক আওয়ার কনসাস ইভেন ইফ ইট গোজ এগেনস্ট মাই নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, এগেনস্ট মাই ওন পজিশন। ওকে। 3 নম্বরের সবচেয়ে কালচারাল ফ্যাসিজমের একটা বড় বৈশিষ্ট্য হলো যে তারা লোকদেরকে ওই ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে বিরত রাখার জন্য, স্টুপিড বানায় রাখার জন্য খেলাধুলা, গান বাজনা, নানা ধরনের বিনোদনের মধ্যে তাদেরকে ডুবাই রাখবে। এখন আমাদের এক্সারসাইজ করা খুব দরকার, কিন্তু ব্যাপারটা এমন হলো যে ও দেখানো অমুক খেলোয়াড় আসছে, প্রধানমন্ত্রী যায় তাকে হ্যান করতেছে, ত্যান করতেছে, এগুলো জাস্ট ডিস্ট্রাকশন, যাতে আপনি রিয়েল ইস্যুর দিকে মনোযোগ না দেন। আরটা হলো যে একটা কমন বৈশিষ্ট্য থাকবে যে মানে সেক্সুয়াল পারভার্সন, সেক্সুয়াল পারভার্সনের দরকার নাই। আপনি সেক্সুয়ালিটিকে যত বেশি চর্চা করবেন, আই হোপ এখানে সবাই বিবাহিত এবং কেউ কেউ বিবাহ প্রার্থী, আপনারা দেখবেন যে এটা যত বেশি চর্চা করা হয়, এটা খুব গ্র্যাজুয়ালি এটা কিন্তু একটা পারভার্সনের রূপ নেয় এবং শেষ পর্যন্ত একটা মজা চলে যায়। একটা মজার তথ্য হলো যে, স্টানিং এবং খুবই মারাত্মক একটা তথ্য হলো যে, বর্তমান এইজ অফ সেক্সুয়ালিটির যুগের মধ্যে কিন্তু এই কসলাকসলি করার কারণে সেক্সুয়াল ইন্টারকোর্সের সংখ্যা, সেটার ইন্টেন্সিটি এবং সেটার স্যাটিসফ্যাকশন সব কিছু কমছে। আমি যখন প্রথম তথ্যটা পাইলাম, আমি এটা চেক করছি, এটা কি একটা প্রচারণা নাকি সঠিক? এখন এটা একেবারে দিবা আলোকের চেয়েও বেশি সঠিক। হ্যাঁ, তো সুতরাং এই কালচারাল ফেসিসটা মানুষকে এই কাজটা করবে। আর এই যে আওয়ামী লীগ এক হলো যে, এটা আমার মনে হয় টেক্সট বুক গবেষণার বিষয়, যারা ইতিহাসের এবং সংশ্লিষ্ট ফিল্ড আছে তারা করবেন। কারণ ফেসিজম, আওয়ামী লীগের ফেসিজমটা কিন্তু অস্বাভাবিক। এটা মানে ফেসিজমের সংঘর্ষের হওয়ার কথা নয়। কারণ হচ্ছে ফেসিস্ট শক্তিগুলো একটা মানে আলট্রা ডানপন্থী শক্তি হিসেবে ডেভেলপ করে। আর ওই মৌলানা ভাসানীর সময় ডান দিয়ে শুরু করলেও আওয়ামী লীগ চলে গেছে মুসলিম শব্দ বাদ দিয়া মানে বামের দিকে চলে গেছে, এবং সেটা বামের সাথে মিলে ফেসিজম হয়েছে। এটা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ফেসিজম বা ইতালিতে যেটা হয়েছে সেটার সাথে এটা একটা ব্যতিক্রম। তারপরে হচ্ছে যে আওয়ামী লীগ মানে এটা একটা আওয়ামী লীগের যে ফেসিজম কায়েম করছে, এটা ফেসিজমের প্রচলিত কোনো সংজ্ঞার মধ্যে মিলে না। সেজন্য এটা একটা বাংলাদেশ ভার্সান। এবং এই 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 আওয়ামী লীগ ফ্যাসিজমের একটা প্রধান ইয়ে ছিল যে ধর্মের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, ইসলাম বিদ্বেষ এবং ভারত ইয়ে করছে সেগুলো। যাই হোক, এখন এই সাংস্কৃতিক যে ফেসিবাদ, এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব? আওয়ামী লীগ গেছে, ফেসিবাদ কিন্তু যায় নাই। কারণ আওয়ামী লীগ বা শেখ হাসিনা এগুলো ছিল যে প্রতীক মাত্র, যাদেরকে ফেসিবাদ ইউজ করেছে। এখন সেটা মারা গেছে, এখন সেই পরজীবীটা তার অন্য বাহকের মধ্যে দিয়ে সেটা আছে এবং সেটা ভালো করেই আছে। এমনকি খুব মারাত্মক তথ্য হলে সেটা আমাদের মধ্যেই আছে। আমরাও যদি সেই আচরণগুলো করি, তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যেও সেই জীবাণুগুলো কিন্তু ডেভেলপ করতেছে। এবং আমাদের মধ্যে, এমনকি আমাদের দেশের লোকদের মধ্যে যারা এই ধরনের সাবজেক্টের সাথে রিলেটেড, তারা বলতে পারবেন ফার্মেসি বা এরকম সাবজেক্টের সাথে, আমাদের এই দেশের লোকদের 5-7টা বড় বড় মরণঘাতী রোগ কিন্তু আমার সবার শরীরের মধ্যে আছে। আমাদের ইমিউন সিস্টেম এগুলোকে জাস্ট পার্মানেন্টলি ইয়ে করে রাখছে। ইমিউন সিস্টেমকে আপনি দুর্বল করেন, ওগুলো আপনাকে কিন্তু ইয়ে করে ফেলবে। সুতরাং এই ফেসিজমকে আমরা কিভাবে চিহ্নিত করব? সেটা হচ্ছে যে, এই যে একটা ছোট্ট কথা বলা হয়েছে, আমি দেখি যে ছোট ছোট বিষয়গুলোর মধ্যে কেমন ইয়েগুলো রয়ে গেছে। যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছে যে আফসুস সালাম, তোমরা সবাইকে সালাম দাও, কথা বলো। একজন খুব ডিপ্রেশনে ভুগতেছে, তার প্রধান বৈশিষ্ট্য হলো যে সে কারোর সাথে কথা বলবে না, সে কোণার মধ্যে বসে থাকবে। একজন বড় বুজুর্গ ব্যক্তি, তিনি বাজারে যেতেন, ওনাকে বলা হয়েছে যে বাজার তো সবচেয়ে খারাপ জায়গা, আপনি বাজারে কেন যান? বলে বেশি বেশি লোকের সাথে দেখা হয়, তাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার সুযোগ হয়। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মেলাতে যেতেন লোকদেরকে দাওয়াত করার জন্য। তাহলে আপনি যখন লোকদেরকে সালাম দিবেন, কথা বলবেন, তাদের সাথে এনগেজ হবেন, আপনার কিন্তু ফ্রাস্ট্রেশন কিন্তু আর থাকবে না। এভাবেই করে আপনি স্বাভাবিক জীবন যদি যাপন করেন, তাহলে এই জিনিসগুলো আর থাকবে না। তাহলে আমাদের সমস্যাগুলো হবে, এটাই খুবই ন্যাচারাল, কিন্তু আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করতে হবে। এখন যদি আমি একবার আমার ক্লাসের মধ্যে বলছিলাম যে আপনি একজন পলিসি অ্যাডভাইজার, আপনি কি অ্যাডভাইস করবেন? ড্রিঙ্কিং পিওর ওয়াটার অর ড্রিঙ্কিং
টু সাম এক্সটেন্ট ইমপিউর ওয়াটার হুইচ ইজ টলারেবল। আপনি কোনটা? প্রথমে সবাই বলছে যে না, আমি যদি সুযোগ হয় আমি একদম পিওর ড্রিঙ্কিং ওয়াটার বলবো। পরে তাদেরকে বুঝাইতে আমার ইট টুক 34 মিনিটস, যে ক্লাসে সব স্টুডেন্ট একমত হয়েছে যে কিছুটা টলারেবল ইমপিউর ওয়াটার যেটা ইমিউনিটি ডেভেলপ করে, এটা সরবরাহ করাটা কিন্তু ইন দ্য লং রান ভালো, জনস্বাস্থ্যের জন্য ভালো। সহজ কথা হচ্ছে যে পিওর ওয়াটার যে ড্রিঙ্ক করে সে যদি সামডে ইমপিউর ওয়াটার একটুখানি ড্রিঙ্ক করে সে মারাত্মক অসুস্থ হবে। আর যে যে আমরা যারা হলের ছেলেরা, হলের যে জীবনে কোনোদিন পরিষ্কার করা হয়নি সেখান থেকে তারা খায় এবং তারা সুস্থ আছে। হ্যাঁ, এখন আমরা যদি একটু মানে ইয়ে হয়, আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়ি। সো ফ্যাসিজম মোকাবেলার সবচেয়ে বড় উপায় হলো মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এবং ওই যে গণতন্ত্র দিয়ে যে শুরু করে, সে কিন্তু আর গণতন্ত্র থাকে না। এখনকার ইসলামিকদের যদি জিজ্ঞেস করেন আপনারা কীভাবে কী করবেন, তাদের কথা হলো যে আমরা কোনো মতো এইটা ওইটা করে ক্ষমতায় যাব, লোকদেরকে বুঝাই শুনাইয়া ইত্যাদি ইত্যাদি, যে টার্মেই বলুন না কেন, সোজা কথা হচ্ছে যে আমরা পিপলস সাপোর্ট নিয়ে যাব, কিন্তু যাওয়ার পরে কিন্তু আর আমরা কিন্তু নড়ব না। ওই যে আব্বাসি হুজুর বলছিল যে চায়না হচ্ছে যে ইসলামী খেলাফতের খুব কাছাকাছি একটা জিনিস। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। আপনি যদি গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি বজায় থাকতো, তাহলে আওয়ামী লীগেরও আজকে পরিণতি হতো না, শেখ হাসিনারও আজকে পরিণতি হতো না। সেটা আমাদের বজায় রাখতে হবে। আর আরেকটা স্টানিং তথ্য বলি, আমার অত বেশি সময় নাই, সেজন্য উইদিন কাপল অফ মিনিটস আমি শেষ করব। শেষে আমি ওসমান হাদি নিয়ে দু একটা কথা বলবো। সেটা হচ্ছে যে স্টুপিডিটিকে আমরা মনে করি একটা পার্সোনাল প্রবলেম, কিন্তু স্টুপিডিটি সকল তথ্য পড়াশোনা করলে আপনি দেখবেন স্টুপিডিটি হচ্ছে একটা কালেকটিভ প্রবলেম, মূলত একটা পলিটিক্যাল প্রবলেম। এবং যে লোকগুলো সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে তারা স্টুপিডিটি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা তত কমতে থাকে, সে তত নিরাপদ থাকে। এটা মহামারীর মতো। সুতরাং আপনি সমাজের যে বৃহত্তর সেট আপ, যেটা মানুষের মগজ ধুলাই করছে, যেটা মানুষের রুচি নষ্ট করে দিচ্ছে, সেইটা বন্ধ না করে আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সনদেরকে কিন্তু ঠিক করতে পারবেন না। সুতরাং কানটালে যেমন মাথা আসে, মানুষের জীবন এগুলো একসাথে। একটা ছেলে আমাকে আজকে ইন্টারভিউ করতেছিল, সে বলছে যে ইন্ডিপেন্ডেন্ট মানে পুলিশের বিভাগটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায়। আমি বলছি হোয়াট সর্ট অফ থিং? একটা আইন আমার দারোয়ান যদি আমার থেকে ইন্ডিপেন্ডেন্ট হতো, আমাকে কি সিকিউরিটি আমি পাবো? হ্যাঁ, এগুলো কি মানে এতে কথাবার্তা? যাই হোক, তো সেজন্যই আপনার গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে কিন্তু আর ফ্যাসিজম ডেভেলপ করবে না। এরপরে হচ্ছে যে কালচারালি আমাদের যেটা করতে হবে যে সাংস্কৃতিক বহুত্ববাদ। হ্যাঁ, এই পোস্ট মডার্নিজম জিনিসটা ফিলোসফিক্যালি টোটালি একটা ফাউল জিনিস। আমি এটা একটা নামই শুনতে পারি না। আমাদের ডিপার্টমেন্টের এক্সপার্ট যারা আছে তাদের ডেকে আমি দু একটা ইন্টারভিউ নিয়েছি, নিজেও পড়াশোনার চেষ্টা করছি। ইউনিভার্সাল কোনো ট্রুথ নাই। ইউনিভার্সাল ট্রুথ নাই কথাটা তো হ্যাজ টু বি ইউনিভার্সাল ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস, অ্যান্ড দেন ইট ইনভলভস এ লায়ার প্যারাডক্স। এটা ফিলোসফিক্যালি আই এম ডাই হার্ট এগেন্স্ট দোজ স্টুপিড থিংস। কিন্তু কালচারালি সোশ্যালি কিন্তু আপনাকে অবশ্যই প্লুরালিটি মেনটেন করতে হবে। একটু আগে যেটা বললাম যে সমাজটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, নট ন্যাচারাল সায়েন্স। এখানে কিন্তু মেইন স্ট্রিম বা একাধিক মেইন স্ট্রিম এবং মাইনর স্ট্রিমতে থাকবে, এর মধ্যে সোফার আপনাকে মিলেমিশে থাকতে হবে। সাংস্কৃতিক বহুত্ববাদ বলতে আমরা যেটা বোঝাই যে টলারেন্স, ইনক্লুসিভিটি, সেগুলো আমাদের মেনটেন করতে হবে। এবং আরেকটা বড় কথা হলো যে মানুষের মধ্যে থিঙ্কিং, এখন ওই মানুষটা তো চিন্তা করে না, মানুষ বলে মুখস্থ কথায় চলে। মানুষ যতই মুখস্থ কথায় চলুক না কেন, তার মধ্যে এই চিন্তাটা কাজ করতে হবে যে যে আমি কম চিন্তা করি, সুতরাং আমাদের জ্ঞানী গুণীরা যেটা বলে আমাদের সেই কথাটা মানতে হবে। এবার আসেন আমরা যারা জ্ঞানী গুণীরা আছে আমাদের অবস্থাটা কি। আমার এক সহকর্মী বলে যে আমার রুমমেট ছিল এক সময়, সে বলে যে মাদ্রাসাগুলো থেকে যারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে আলেম হয়, ইমাম হয়, মৌলানা হয়, তাদেরকে বনি ইসরায়েলের সম্বন্ধে যত বর্ণনা আছে সেগুলো নিয়ে একটা কোর্স করতে হবে, এবং অবশ্যই এই কোর্সটা তাদের পাস করতে হবে, যে ফিল্ডে হোক না কেন। কারণ আমি সময় নেই সেজন্য সংক্ষেপে বলছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বনি ইসরায়েলের আলেমরা তাদের জনগণকে নানা বিষয়ে সতর্ক করতো। ওই যে সূরা তওবার 122 নম্বর আয়াতে আছে যে সবাই একসাথে জিহাদে বের হবে না, একদল জ্ঞান গবেষণা করবে এবং ওদের বাকি লোকজন যখন ফেরত আসবে লিয়নজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা তাদেরকে সতর্ক করবে। সুতরাং এই থিঙ্ক ট্যাঙ্ক সিস্টেম হিসেবে যারা আছি আমরা কিন্তু তাদের মধ্যে একজন। আমরা সমাজের মৌলানা, ওনারা হচ্ছে ধর্মের মৌলানা, কিন্তু সবাই আমরা সমাজের এলিট। এই এলিটরাও যারা তারা ওই তাদেরকে হেদায়েত করতো, কিন্তু লোকজন সেগুলো শুনতো না। এরপরে তারা তাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া করতো, এবং তাদের অন্তরগুলো আল্লাহ তাআলা তাদের সাথে মিশাই দিছেন। ওকে, সেই জন্যে আমাদেরকে ওই সঠিক কথাটা বলে যেতে হবে, কেউ শুনুক বা না শুনুক। এবং লোকদের মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে
এই জ্ঞানী গুণী লোকেরা যেটা বলে সেটা আমাদের শুনতে হবে। এখন আপনারা এখানে নতুন, আপনারা এখানে মধ্যে আসছেন, আপনাদের মনটা এখনও নতুন, কদিন পরে আপনাদের অবস্থা আমাদের মতো হবে যে আমি স্পিকার হিসেবে ইনভাইটেড হয়েছি, সুতরাং আই হ্যাভ পার্টিসিপেটেড। এখানে যারা যারা মানে দেখতেছেন সবাই হচ্ছে তো বক্তা হিসেবে আসছে পুরনো দিনে। প্রফেসর সাখাওয়াত হোসেন একজন ব্যতিক্রম, প্রফেসর আক্তার দেখতেছি, ওনাদের সময় নাই। আমি একটা লেখার মধ্যে লিখছিলাম যে আমাদের অবস্থা হচ্ছে পাটখড়ি বিছনাতে কেউ যদি পাটখড়ি পর্যন্ত পাটটা নেওয়ার পরে যে খড়িটা থাকে আর কি, ওটা দিয়ে কেউ যদি একটা বিছনা করে, যেদিকে আপনি গড়া দেন মটমট শব্দ হবে। সব কিছুর জন্য আপনি এখানে টাকা পয়সা কিছু সুবিধা পাবেন, ওকে। এবং এইটার দিকে আমাদের জ্ঞানীগুণ লোকেরা চলে যায়। কিন্তু আমরা যদি সঠিক মানুষ হতে চাই তাহলে আমাদেরকে কিন্তু ওই হুইসেল ব্লোয়ার হিসেবে সঠিক কথাটা বলে যেতে হবে। লাস্ট যে কথাটা বলবো যে ওসমান হাদি অনেকেই মারা যায়, কিন্তু আমার মনে হয় যে আল্লাহ তাআলা হয়তোবা সেই শাহাদাতটাকে কবুল করেছেন, যার কারণে এটা আমাদের মধ্যে এতটা আবরার। এরপরে হচ্ছে যে সেই আবু সাইদ, এরপর ওসমান, এটা আমাদের 0 পয়েন্টে যে ইয়ার লেগছে 3 আইকনস অফ রেসিস্ট্যান্স। ওসমান হাদি, সবাই আমরা হাদি হইতে চাই, কিন্তু অ্যাপ্রিসিয়েশন ছাড়া কোনো কিছু করবো না, ক্যামেরা ছাড়া নড়বো না, দাওয়াত না পেলে সেখানে যাবো না, আমার বক্তৃতাটা শেষ করে আমি চলে যাবো, আমার একটা কাজ আছে। হ্যাঁ, তো প্রত্যেকে সেই কাজের সময় বা যে কাজটাকে সে গুরুত্বপূর্ণ বলে মনে করে। ওসমান হাদি আমাদের সন্তান তুল্য, আপনাদের ছোট ভাই তুল্য, যে সে তার কাজ করে গেছে, এবং সেই কাজ যে এতটাই সফল হবে সে কখনো জানতো না। আপনারা আপনারা যারা সমাজের সবচেয়ে এলিট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনারা সবচেয়ে ভালো পজিশন আছেন, আপনারা সেদিকে আগাবেন। আমি কথাটা শেষ করি আমার ভাই মাসুম আহমেদকে একটা কথা স্মরণ করাই দিয়ে। হিস্ট্রি ডিপার্টমেন্টের মধ্যে ইয়ে স্যার, কী নাম জানি ছিল চেয়ারম্যান, আপনি জয়েন করার সময়? মোহাম্মদ শাহ স্যারের পরে সাইফুদ্দিন খালেদ। তো উনি জয়েন করার পরে সাইফুদ্দিন খালেদ স্যার, তো আমাদের মোহাম্মদ শাহ স্যার বলতেছিলেন যে আমাদেরকে হেদায়েত করতেছিলেন, তোমরা আর্টিকেল লেখো, ডিগ্রি করো, এই করো, সেই করো, কেরিয়ার করো ইত্যাদি। সাইফুদ্দিন খালেদ স্যার ঘুরে বলতে, শাহ ভাই আপনি এদেরকে ভুল কথা বলছেন। তো বলছে কি ভুল কথা? বলে ভুল কথা হচ্ছে যে, উনার এই কথাটা আমার এখনও মনে পড়ে, উনি রিটায়ারমেন্টের আগে একদিন আমাকে স্মরণ করে দিয়েছিলাম। বলছে দে হ্যাভ টু বি প্রফেসর, দে হ্যাভ টু বি প্রফেসর ওয়ান্স দে হ্যাভ জয়েন ইন দ্য ডিপার্টমেন্ট, দে হ্যাভ টু বি প্রফেসর। তারা প্রফেসর হবেই, না হওয়ার কোনো পথ নাই, কিন্তু তাদেরকে লেখাপড়া করতে বলেন। আমি আপনাদের লেখাপড়ার কথা বলবো না, আপনারা অনেক বিদ্বান জ্ঞানী, লেখাপড়া করেন, আপনারা অনেক আগাবেন, কিন্তু আমরা সাংস্কৃতিক আধিপত্যবাদকে ঠেকাতে চাই, আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু ফর্মাল কোনো অ্যারেঞ্জমেন্ট ছাড়া, কোনো অ্যাপ্রিসিয়েশন ছাড়া, কোনো ভ্যালিডেশন ছাড়া আমরা কোনো কিছু করতে চাই না। সেটা যদি হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট সাংস্কৃতিক আধিপত্যবাদ ঠেকানোর ক্ষেত্রে দেশ ও জাতি সফল হলেও আপনি কিন্তু সফল হবেন না। তো সুতরাং হযরত উমর রাদিয়াল্লাহু বলছিলেন যে জগতের সব লোকেরা যদি বেহেশতে যায় তাতে আমার কোনো লাভ নাই, যদি আমি যেতে না পারি, আর সবাই যদি জাহান্নামে যায় তাতেও আমার কোনো ক্ষতি নাই, যদি আমি নাজাত পাইতে পারি। সুতরাং আমাদের সেটা চিন্তা করা উচিত। অ্যাক্টিভিজম আমাদের করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিভিজম ইজ এ ট্র্যাপ। আমাদেরকে রাইট ওয়েতে অ্যাক্টিভিজম করতে হবে ইন দ্য লাইট অফ আওয়ার কনসিয়েন্স, এবং আমরা কীভাবে যেন বুঝতে পারি সঠিক কাজটা কী। আর আপনারা অনেক বড় জ্ঞানী ব্যক্তি, আপনাদের সম্বন্ধে আমার অনেক কথার মধ্যে একটা কথা আজকে আপনাদের বলার সুযোগ পেলাম। কালকে আমরা এটা নিয়ে করতেছিলাম কি, বড় বড় লোকেরা ছোট ছোট বিষয়ে বড় বড় ভুল করে, বড় বড় লোকেরা ছোট ছোট বিষয়ে বড় বড় ভুল করে। আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে কাজ করার এবং কর্মতৎপর হওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।